শূন্যতার ওপর দিয়ে অবারিতভাবে ভ্রমণ করতে পারবো। এমনভাবে কিছুটা চলার পর বালির চরে যেখানটায় এসে পৌঁছালাম, সেখানে অদূরেই পদ্মার জল সরে গিয়ে একটা ছোট্ট জলাশয় সৃষ্টি করেছে। বালুকা বেষ্টিত নিস্তরঙ্গ, নিঃশব্দ নিশ্চল সেই জলটুকুর ওপরে চাঁদের আলো পড়েছে। নয় একটু, নয় অল্প, অনেক জমুক গল্প। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, এক ঝুড়ি গল্প প্রতি শুক্রবার ঠিক রাত 9:30টার সময় আপনাদের নিয়ে যাবে এক অনন্য গল্পের দুনিয়ায়। বাংলার বিশ্ববিখ্যাত সাহিত্যিকদের সাহিত্যের ভাণ্ডার থেকে কিছু বাছাই করা গল্প নিয়ে আমাদের এই গল্পের ঝুড়ি। প্রতি সপ্তাহে গল্পের দেশে হারিয়ে যেতে শুনুন এক ঝুড়ি গল্প। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সাহিত্যের ভাণ্ডার থেকে যুগে যুগে আমাদের অনেক তার সৃষ্টি উপহার দিয়েছেন। আমাদের আজকের উপস্থাপনা তাঁরই রচিত গল্প নিশীথে। চলুন শুনি। ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার। কে? এত রাতে আবার কে? ঘুম থেকে অতি কষ্টে উঠে চোখ মেলে দেখি আমাদের গ্রামের জমিদার দক্ষিণাচরণবাবু। তাকে দেখেই ধরপড় করে উঠে পিঠ ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিয়ে উদ্বিগ্ন মুখে তার দিকে চেয়ে রইলাম। ঘড়িতে দেখি তখন রাত 2:30 বাজে। দক্ষিণাচরণবাবু বিবর্ণ মুখে চোখ বড় বড় করে বললেন, আজ রাতে আবার সেই উপদ্রব আরম্ভ হয়েছে। তোমার কোনো ওষুধই তো কাজে লাগলো না। হে, কি ওষুধ দিলে? আমি কিছুটা সসংকোচে বললাম, আপনি মনে হয় মদ খাওয়াটা আবার বাড়িয়েছেন না? আমার কথায় উনি একটু বিরক্ত হয়ে বললেন, আরে না না, এ তোমার মস্ত ভুল ধারণা, বুঝলে? মদ টদ কিছু নয়। কারণ আসলে এই উপদ্রবটার কারণ তুমি যদি প্রথম থেকে না জানো না, তুমি বুঝতেই পারবে না কেন এটা হচ্ছে। কুলুঙ্গিতে ক্ষুদ্র টিনের ডিবার মধ্যে ম্লানভাবে কেরোসিনের বাতি জ্বলছিল। আমি সেটা একটু উস্কে দিতেই আলো একটু বেড়ে গেল আর ধোঁয়া বেরোতে লাগলো। পরনের কোঁচাখানা পেতে একখানা খবরের কাগজের প্যাক বাক্সের ওপর বসলাম। দক্ষিণাচরণবাবু বলতে লাগলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতন গৃহিণী পাওয়া খুব দুর্লভ। কিন্তু আমার বয়স তখন বেশি ছিল না, তাই রসাধিক্য ছিল। তার উপর আবার কাব্যশাস্ত্রটা খুব ভালো করে অধ্যয়ন করেছিলাম, তাই একদম খাঁটি গৃহিণীপনায় মন উঠত না। কালিদাসের সেই শ্লোকটা বারবার মনে পড়ত, গৃহিণী সচিব সখী মিত, প্রিয় শিষ্যা ললিতে কলাবিদৌ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটত না। আবার তাকে সখী ভেবে দুটো প্রেমের কথা বলতে গেলে তিনি হেসে উড়িয়ে দিতেন। গঙ্গা স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হয়ে পড়েছিল, তেমন তার হাসি মুখের কাছে বড় বড় কাব্যের শ্লোক আর আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হয়ে ভেসে যেত। তার হাসার এক আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর বছর 4 হলো আমাকে সাংঘাতিক রোগে ধরল। ওষ্ঠব্রণ হয়ে জ্বর বিকার হয়ে মরবার উপক্রম হলো। 5 বার আশা ছিল না। একদিন তো এমন হলো যে ডাক্তার জবাব দিয়ে গেল। এমন সময় আমার এক আত্মীয়া কোথা থেকে এক ব্রহ্মচারীকে এনে হাজির করল। সে গব্যঘৃতের সাথে একটা শিকড় বেটে আমাকে খাইয়ে দিল। ওর ওষুধের গুণেই হোক কি অদৃষ্টক্রমে সেই যাত্রায় বেঁচে গেলাম। আমার এই রোগের সময় আমার স্ত্রী সারা দিন রাত জেগে আমার সেবা করেছিল, একটুও বিশ্রাম নেয়নি। সেই কটা দিন দেখেছিলাম এক অবলা স্ত্রীলোক তার সামান্য মনুষ্য শক্তি নিয়ে প্রাণপণ ব্যাকুলতার সাথে দরজার সামনে দাঁড়িয়ে থাকা যমদূতগুলোর সাথে কিভাবে অনবরত যুদ্ধ করে গেছিল। তার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়,
সমস্ত যত্ন দিয়ে যেমন করে শিশুকে মা তার বুকে 2 হাত দিয়ে ঢেকে রাখে, তেমন আমার অযোগ্য প্রাণটাকেও সে ঢেকে রেখেছিল। খাওয়া ঘুম তো দূর, জগতের অন্য কোনো কিছুর দিকেই তার দৃষ্টি ছিল না। যম তখন হেরে যাওয়া বাঘের মতো তার কবল থেকে আমাকে ফেলে রেখে চলে গেল। কিন্তু যাবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মেরে গেল। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল। কিছুদিন পরে একটা মৃত সন্তানও প্রসব করেছিল। তারপর থেকে তার নানা জটিল ব্যামো সূত্রপাত হলো। তখন আমি তার সেবা করতে আরম্ভ করলাম, কিন্তু তাতে সে বিব্রত হয়ে উঠল। সে বলতো, করো কি, লোকে কি বলবে বলো তো? এমন করে দিনরাত তুমি আমার ঘরে যাতায়াত করো না। ছি ছি, তোমার এরম কাজ একদম মানায় না। যেন নিজে পাকার হাওয়া খাচ্ছি এমন ভান করে রাতে তার জ্বরের সময় যদি তাকে একটু হাওয়া করতাম, তাহলে সে ভারী একটা কড়াকড়ি ব্যাপার শুরু হয়ে যেত। মা, না না, এ কি করছো? তুমি আমাকে হাওয়া করছো কেন? এ হয় না। দাও পাখাটা, আমায় দাও বলছি, দাও। তুমি এরম করলে আমার পাপ লাগবে গো। কখনো তার সেবা করতে করতে আমার খাওয়ার 10 মিনিট দেরি হয়ে গেলে সে অনুনয় অনুরোধ শুরু করে দিত। আর কত করবে গো? এবার কি নিজের নাওয়া খাওয়া ভুলবে? ওগো, যাও খেয়ে নাও। আজ আমার জন্য তোমার এই অবস্থা হলো গো। আর দেরি করো না, যাও খেতে যাও। পুরুষ মানুষের এত বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বরানগরের বাড়িটা তো তুমি দেখেছো। বাড়ির সামনে বাগান, আর বাগানের সামনে গঙ্গা। তা সেখানে আমার স্ত্রী আমাদের শোবার ঘরের ঠিক নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি বেড়া দিয়ে ঘিরে নিজের মনের মতন করে একটা বাগান করেছিল। বাগানটা অত্যন্ত সাদাসিধে, নিতান্ত দিশি। অর্থাৎ তার মধ্যে গন্ধের থেকে বর্ণের বাহার আর পাতার থেকে ফুলের বাহার বেশি ছিল। ল্যাটিন নামের অকিঞ্চিতকর কোনো গাছের থেকে সেখানে বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী আর রজনীগন্ধারই প্রাদুর্ভাব বেশি ছিল। প্রকাণ্ড এক বকুল গাছের তলায় সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। আমার স্ত্রী যখন সুস্থ ছিল তখন দুবেলা নিজে দাঁড়িয়ে ওই গাছতলা ধুয়ে সাফ করে রাখত। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই ছিল তার বসবার জায়গা। সেখান থেকে গঙ্গা দেখা যেত। অনেকদিন শয্যাগত থেকে একদিন চৈত্র মাসের শুক্লপক্ষে সন্ধ্যায় সে বলল, ঘরে বন্দি অবস্থায় থেকে থেকে আমার প্রাণটা এবার ওষ্ঠাগত হয়ে উঠেছে। আজ খুব ইচ্ছা করছে আমার সেই বাগানে গিয়ে বসতে। আমায় একটু ধরে নিয়ে যাবে গো? তার এই অনুরোধে আমি তাকে ধরে ধরে বকুলতলার মার্বেল বাঁধানো জায়গাটায় নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমার হাঁটুর ওপর তার মাথাটা তুলে রাখতে পারতাম, কিন্তু জানতাম আমার এই আচরণকে সে অদ্ভুত ভাববে, তাই বালিশ এনে তার মাথার তলায় রাখলাম। ফুলের মিষ্টি গন্ধ ভরা বকুলতলায় আলো আঁধারিতে তার মুখের দিকে তাকিয়ে আমার চোখে জল এলো। তার 2 হাত আমার হাতের মধ্যে নিয়ে তাকে বললাম, তোমার ভালোবাসা আমি কোনোদিন কোনো কালে ভুলব না। আমার কথা শুনে আমার স্ত্রী হেসে ফেলল। তার সেই হাসির মধ্যে লজ্জা ছিল, সুখ ছিল, অবিশ্বাস ছিল এবং অনেকটা পরিমাণে ছিল পরিহাস। কোনো কথা না বলেই সেই হাসির মধ্যে দিয়েই সে জানিয়ে দিল, কোনো কালে ভুলবো না। না না, এ কখনো সম্ভবই না, আর আমি তা আশাও করি না। এখন ভালোবাসো, কিন্তু এই রুগীকে নিয়ে আর কতদিন? আমায় ভুলতে তোমার বেশি সময় লাগবে না। আমার স্ত্রীর এই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়েই তার সাথে গভীরভাবে প্রেমালাপ করতে আমি কখনো সাহস করিনি। মনে মনে যখনই তাকে কিছু বলবো ভাবতাম, তার সামনে গেলেই সমস্ত নিতান্ত বাজে কথা বলে মনে হতো। যাই হোক, আমি চুপ করেই বসে রইলাম, কারণ সে যদি মুখে কিছু বলতো তাহলে না হয় তার একটা কিছু প্রতিবাদ করতাম,
কিন্তু হাসির ওপর তো আর কোনো তর্ক চলে না। এরপর বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগের কোনো উপশম হলো না। ডাক্তার বলল, একবার বায়ু পরিবর্তন করে দেখলে ভালো হয়। এতটা বলে দক্ষিণাচরণবাবু একটু থমকে চুপ করে গেলেন। সন্দিগ্ধভাবে আমার দিকে চেয়ে দু হাতের মধ্যে মাথা রেখে কিছু ভাবতে লাগলেন। তখন কুলুঙ্গিতে কেরোসিনের আলো মিটমিট করে জ্বলছিল, আর নিস্তব্ধ ঘরে মশার ভন ভন সুস্পষ্ট হয়ে উঠল। হঠাৎ মৌন ভঙ্গ করে দক্ষিণাবাবু আবার বলতে আরম্ভ করলেন। এখানকার ডাক্তারের পরামর্শ মেনে আমি স্ত্রীকে নিয়ে বায়ু পরিবর্তন করতে গেলাম। সেখানে হারান ডাক্তার বলে আরও একজন ডাক্তার তার চিকিৎসা করতে লাগলো। অবশেষে অনেক কাল একভাবে কাটানোর পর ডাক্তার বললেন, আর আমিও বুঝতে পারলাম এই ব্যায়ামও সারবার নয়। আমার স্ত্রীও বুঝল সে কথা, তাকে চিররুগ্ন হয়েই কাটাতে হবে। তখন একদিন সে বলল, আমার ব্যায়ামও যখন সারবে না, আর তাড়াতাড়ি মরার আশাও যখন নেই, তখন আর কতদিন তুমি না মরে বেঁচে থাকা একজনকে নিয়ে কাটাবে? তুমি বরং আরেকটা বিয়ে করো। এবার আমার হাসবার পালা। কিন্তু আমার কি আর তেমন করে হাসার ক্ষমতা আছে? আমি উপন্যাসের নায়কের মতন গম্ভীরভাবে বললাম, শোনো, যতদিন এই দেহে জীবন আছে। নাও নাও নাও, অনেক হয়েছে, আর বলতে হবে না। তোমার কথা শুনে আমি আর বাঁচি না। আমি হার স্বীকার করে বললাম, এ জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। জানি না তখন মনে কি ভেবেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি সে কোনোদিন সেরে উঠবে না জেনেও যে সেবাকার্য আমি করছিলাম তাতে আমি ধীরে ধীরে পরিশ্রান্ত হয়ে উঠেছিলাম। কিন্তু এই কাজ যে আমি কখনো থামিয়ে দেব সে কথা কিন্তু কখনো ভাবিনি। কিন্তু চিরজীবন এই রুগীকে নিয়ে জীবনযাপন করতে হবে এই কল্পনাও আমাকে খুব কষ্ট দিচ্ছিল। প্রথম যৌবনে যখন তার মুখের দিকে তাকিয়েছিলাম তখন প্রেমের কুহকে, সুখের আশ্বাসে আর সৌন্দর্যের মরীচিকায় সমস্ত জীবন যেন প্রফুল্ল হয়ে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা কেবল আশাহীন সুদীর্ঘ সুতৃষ্ণ মরুভূমিতে পরিণত হলো। তখন না বুঝলেও এখন বুঝতে পারি, আমার স্ত্রী আমাকে ছোট শিশুর মতন বুঝতে পারতেন। আমার অগোচরে অন্তর্যামীর মতো আমার মনের সব কথা বুঝত। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়, তার বাড়িতে আমার প্রায় যাতায়াত লেগে থাকত। তা কিছুদিন যাতায়াতের পর ডাক্তার একদিন তার মেয়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। মেয়েটি অবিবাহিত। ডাক্তার বললেন, আসলে মনের মতো পাত্র খুঁজে পাচ্ছি না বলে মেয়েটার এখনো বিয়ে দিয়ে উঠতে পারিনি, বুঝলেন। বয়স হয়ে যাচ্ছে তো। বাইরের লোকরাও অনেক গুজব রটায়, বলে নাকি কুলের দোষ আছে। সে কথা মোটে সত্যি না যদিও। আসলে মনের মতো পাত্রটাই তো। মেয়েটি যেমন সুরূপা তেমনি সুশিক্ষিত, তাই মাঝে মাঝে তার সাথে নানান কথা আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে রাত হয়ে যেত। যখন ফিরতাম তখন আমার স্ত্রীর ওষুধ খাওয়ার সময় পার হয়ে যেত। আমি যে হারান ডাক্তারের বাড়ি গেছি সেটা সে জানলেও ফিরতে দেরি হওয়ার কারণ সে কখনো জানতে চাইতো না। আমি যেন তখন মরুভূমির মধ্যে আর এক মরীচিকা দেখতে পেলাম। রোগীর ঘর আমার কাছে দারুণ নিরানন্দের বিষয় হয়ে দাঁড়ালো। তখন প্রায়ই সেবা করার আর ওষুধ খাওয়াবার নিয়ম ভঙ্গ হতে থাকলো। হারান ডাক্তার আমাকে প্রায়ই বলতো, যাদের রোগ আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। কারণ সে বেঁচে থাকলে তার নিজেরও সুখ নেই আর অন্যদেরকেও বিরক্ত করা। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনলাম আমার স্ত্রী ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু, কতগুলো মিথ্যে ওষুধ গিলিয়ে ডাক্তারখানার দেনা বাড়াচ্ছেন কেন? আমার এই প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দিন দেখি যাতে তাড়াতাড়ি এই প্রাণটা বেরিয়ে যায়। ছি, এমন কথা বলবেন না গিন্নিমা। ডাক্তার চলে গেলে আমি স্ত্রীর ঘরে গিয়ে তার বিছানায় বসে ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। সে বলল, যাও যাও, তুমি বাইরে যাও। এই ঘর এমনিতেই খুব গরম, তোমার বেড়াতে যাবারও সময় হয়েছে।
খানিকটা বেড়াতে না গেলে তো তোমার আবার রাতে খিদে হবে না। বেড়াতে যাওয়ার মানে হলো ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম যে খিদে বাড়ানোর জন্য কিছুটা বেরিয়ে আসা বিশেষ দরকার। আমি তাকে নির্বোধ ভাবতাম, কিন্তু আমার প্রতিদিনের এই ছলনাটা যে সে বুঝতে পারে সেটা আমি বুঝতাম না। আসলে আমিই নির্বোধ। এবার দক্ষিণাচরণবাবু একটু থেমে নিজের হাতের ওপর মাথা রেখে চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ পর বললেন, আমাকে এক গ্লাস জল এনে দাও তো। জল খেয়ে তিনি আবার বলতে শুরু করলেন, কতটা বললাম যেন? ওই রোজ আপনার ডাক্তারের মেয়ের সঙ্গে আপনার আলাপ, তাদের বাড়ি রোজ বেড়াতে যাওয়া, আর আপনার স্ত্রীর আপনাকে বেড়াতে যেতে বলা। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সেই সময় একদিন মনোরমা, মানে ডাক্তারবাবুর মেয়ে, আমার স্ত্রীকে দেখতে আসার ইচ্ছা প্রকাশ করলো। তার এই প্রস্তাব আমার ভালো লাগলো না, না লাগলেও প্রতিবাদ করার কোনো কারণ ছিল না। এক সন্ধেবেলা মনোরমা আমাদের বাড়িতে এলো। সেদিন আমার স্ত্রীর ব্যথা অন্য দিনের থেকে অনেক বেশি বেড়ে উঠেছিল। যেদিন তার এই ব্যথা বাড়ত সেদিন সে বেশি কথা বলতো না, স্থির হয়ে চুপ করে থাকতো। কেবল মাঝে মাঝে তার মুঠো বন্ধ হতো আর তার মুখটা নীল হয়ে আসতো। তখন বুঝতে পারতাম তার ব্যথা বেড়েছে। তা সেদিনও, মানে মনোরমা যেদিন এলো, আমি বসেছিলাম আমার স্ত্রীর বিছানার পাশেই। সেদিন সে আমাকে বেড়াতে যেতে বলবে সেই সামর্থ্য তার ছিল না, বা তার ইচ্ছা ছিল ব্যথার সময় আমি তার পাশে থাকি। চোখে লাগবে বলে কেরোসিনের আলোটা দরজার পাশে রাখা ছিল। নিস্তব্ধ ঘরে আমার স্ত্রীর দীর্ঘ নিঃশ্বাস আওয়াজ ছাড়া আর অন্য কোনো শব্দ ছিল না। এমন সময় মনোরমা এসে দরজার সামনে দাঁড়ালো। উল্টো দিক থেকে কেরোসিনের আলোটা তার মুখের ওপর পড়ল। তাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমার স্ত্রী চমকে উঠে আমাকে বলল, ও কে? ও কে গো? কে ও? কে দাঁড়িয়ে ওখানে? কি জানি কোন দুর্বুদ্ধিতে আমি বললাম আমি চিনি না। কিন্তু এটা বলার পর কেউ যেন আমাকে চাবুক মারল। আমি ঠিক পরের মুহূর্তেই বললাম, ও ও ও তো আমাদের ডাক্তারবাবুর মেয়ে মনোরমা। আমার স্ত্রী একবার আমার মুখের দিকে তাকিয়ে মনোরমাকে বলল, আপনি আসুন, তুমি একটু আলোটা ধরো, ওনাকে আসতে দাও। মনোরমা ঘরে এলো। তার সাথে আমার স্ত্রীর অল্প স্বল্প কথাবার্তা চলতে লাগলো। এমন সময় ডাক্তারবাবু এলেন। তিনি আসার সময় 2 শিশি ওষুধ সাথে করে নিয়ে এসেছিলেন। সেগুলো ব্যাগ থেকে বার করে আমার স্ত্রীকে বললেন, এই নিন গিন্নিমা, এই যে নীল শিশিটা, এটা মালিশ করার, আর এই লাল শিশির ওষুধটা খাওয়ার। দেখবেন দুটো মিলিয়ে ফেলবেন না যেন। খুব সাবধান, এই নীল শিশির ওষুধটা কিন্তু ভীষণ বিষ। দক্ষিণাচরণ, তুমিও একটু দেখে নাও, ভুল করে ফেলো না যেন। এই টেবিলে রাখলাম। হ্যাঁ মনোরমা মা, চলো এবার আমরা বাড়ি যাই। বাবা, আমি আরেকটু থাকি। এনার সাথে কোনো স্ত্রীলোক নেই, এনাকে সেবা করবে কে? না না, আপনি কষ্ট করবেন না, আপনি বাড়ি যান। এখানে পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। উনি লক্ষ্মীমা, চিরকাল পরে সেবা করে এসেছেন। অন্যের সেবা কি আর নিতে পারবেন? হুম, একদম পারবেন না। চলো মা, আমরা ফিরে যাই। মেয়েকে নিয়ে ডাক্তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। এমন সময় আমার স্ত্রী ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ ধরে বসে আছেন, এনাকে একটু বাইরে বেরিয়ে নিয়ে আসতে পারবেন? ডাক্তার তখন আমাকে বললেন, হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। আসো দক্ষিণা, তোমাকে একটু নদীর ধার থেকে বেরিয়ে নিয়ে আসি, চলো তো। আমি একটু আপত্তি জানিয়ে আবার অনতিবিলম্বে সম্মত হলাম। সেদিন রাতে আমি ডাক্তারের বাড়ির থেকেই রাতে খাওয়া সেরে ফিরলাম। ফিরে এসে দেখি আমার স্ত্রী ব্যথায় ছটফট করছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? ব্যথা বেড়েছে খুব? সে উত্তর দিতে পারল না, চুপ করে আমার মুখের দিকে চেয়ে রইল।
আমি ওই রাতেই ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার এসে প্রথমে কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। অবশেষে জিজ্ঞাসা করলো, এ কি, ব্যথাটা কি আবার বাড়লো নাকি? ওই নীল শিশির ওষুধটা আরেকবার মালিশ করলে হয় না? কই কই শিশিটা দেখি তো। কি হলো, এ তো একেবারে খালি। এক শিশি ওষুধ গেল কোথায়? গিন্নিমা, গিন্নিমা, আপনি কি ভুল করে ওই ওষুধটা খেয়ে ফেলেছেন নাকি? আমার স্ত্রীর মুখে হ্যাঁ শুনে ডাক্তার তখনই গাড়ি করে তার বাড়িতে পাম্প আনতে ছুটলেন। আমি প্রায় জ্ঞান হারানোর মতন অবস্থায় স্ত্রীর বিছানায় গিয়ে পড়লাম। আমার স্ত্রী আমার হাত ধরে বারবার বলতে লাগলো, শোক করো না গো, যা হয়েছে ভালোই হয়েছে, তুমি সুখী হবে, আবার আবার বিয়ে করবে, তোমার সুখে আমিও সুখী, তাই তাই এই সুখ মনে করে আমি সুখে সুখে মরলাম। ডাক্তার পাম্প নিয়ে যখন ফিরল তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণারও অবসান হয়েছে। আর এক গ্লাস জল দাও তো। দক্ষিণাচরণবাবু আর এক গ্লাস জল খেয়ে বললেন, উফ, বড় গরম। এই বলে উনি দ্রুত বার কয়েক বারান্দায় পায়চারি করে আবার ঘরে এসে বলা আরম্ভ করলেন। স্ত্রীর মৃত্যুর পর মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। মনোরমা তার বাবার সম্মতিতেই আমাকে বিয়ে করল। তাকে যখন আমি আমার মনের কথা বলতে যেতাম বা প্রেমালাপ করতে যেতাম, সে হাসতো না, চুপ করে গম্ভীর হয়ে থাকতো। এই সময় আমার মদের নেশাটা খুব বেড়ে উঠেছিল। একদিন শরৎকালের এক সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বরানগরের বাড়ির বাগানে বেড়াচ্ছি। ছমছমে অন্ধকার হয়ে এসেছে, পাখির বাসায় ডানা ঝাড়বার শব্দটুকু নেই। একটু ক্লান্তি বোধ হতে মনোরমা সেই বকুল গাছের তলায় সাদা পাথরে বাঁধানো জায়গাটায় এসে নিজের দুই হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ল। আমিও তার কাছে এসে বসলাম। সেখানে অন্ধকার অনেকটাই গাঢ়। বকুল গাছের ফাঁক দিয়ে যেটুকু আকাশ দেখা যাচ্ছিল তাতেই দেখলাম সারা আকাশ তারায় ভরে গেছে। গাছের নিচে ঝিঁঝি পোকার আওয়াজ সারা আকাশ জুড়ে থাকা নিস্তব্ধতাকে ভেদ করে খুব ক্ষীণ একটা তরঙ্গ সৃষ্টি করছে। সেদিনও বিকেলে আমি একটু মদ খেয়েছিলাম, তাই মনটা একটু অন্যরকম ছিল। অন্ধকারে চোখ সয়ে এলে মনোরমার দিকে তাকালাম। তার শিথিল শ্রান্ত আবছায়া মূর্তিটা আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করল। মনে হলো ও যেন একটা ছায়া, ওকে যেন কিছুতেই দুই হাত দিয়ে ধরতে পারবো না। এমন সময় কৃষ্ণপক্ষের হলুদ বর্ণ চাঁদ উঠে পাশের ঝাউ গাছের মাথার দিকে যেন আগুন ধরালো। আমি আর থাকতে না পেরে মনোরমার দুই হাত আমার হাতে তুলে নিয়ে তাকে বললাম, মনোরমা, তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কখনো কোনো কালে ভুলতে পারবো না। কথাটা বলা মাত্র আমি চমকে উঠলাম। মনে হলো ঠিক এই কথাটা আমি আরও একদিন আরও একজনকে বলেছিলাম। সেই মুহূর্তেই বকুল গাছের শাখার দিক দিয়ে গঙ্গার পূর্ব দিকের পাড় থেকে পশ্চিম দিকের পাড় পর্যন্ত একটা হাসির শব্দ হা হা করে দ্রুত বেগে বয়ে গেল। সেটা মর্মভেদী হাসি না আকাশ ছোঁয়া হাহাকার জানি না, কিন্তু সেটা শুনে আমি তখন অজ্ঞান হয়ে বেদির ওপর থেকে নিচে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি ঘরের বিছানায় শুয়ে আছি। মনোরমা আমাকে জিজ্ঞাসা করল, তোমার হঠাৎ এমন হলো কেন? জ্ঞান হারিয়ে ফেললে কেন? সমস্ত আকাশ জুড়ে একটা হা হা হাসির শব্দ বয়ে গেল তো, সেটা শুনেই তো। কার হাসি? ও হাসির শব্দ নাকি? ষাঁড় বেঁধে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছিল, তাদেরই পাখার শব্দ শুনেছিলাম। তুমি এত অল্পতেই ভয় পাও? দিনের বেলা স্পষ্ট বুঝতে পারলাম পাখির ঝাঁক উড়ে যাওয়ার শব্দই বটে, কারণ দেখলাম একদল হাঁস নদীর ওপর দিয়ে চড়বার জন্য আসছিল। কিন্তু সন্ধে হওয়ার পর থেকেই সেই বিশ্বাস আমি আর রাখতে পারতাম না। তখন মনে হতো সমস্ত অন্ধকারে ঘন হাসি জমা হয়েছে, সামান্য সুযোগ পেলেই অন্ধকার ভেদ করে ধ্বনিত হয়ে উঠবে। শেষ অবধি এমন হলো সন্ধ্যের পরে মনোরমার সঙ্গে কথা বলতে আমার আর সাহস হতো না।
অগ্রহায়ণ মাসে একদিন আমাদের বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে বোটে করে বেরোলাম। সে কিছুদিন খুব সুখে কাটল। চারিদিকে সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মনোরমাও নিজের হৃদয়ের রুদ্ধ দ্বার ধীরে ধীরে আমার কাছে খুলতে লাগলো। গঙ্গা ছেড়ে বোট যখন পদ্মায় পড়ল, ভয়ঙ্করী পদ্মা তখন শীতনিদ্রায় মগ্ন ছিল। পদ্মার পাড়ে বেড়ানোর সুবিধা দেখে সেখানেই বোট বাঁধলাম। একদিন আমরা দুজনে বেড়াতে বেড়াতে বহু দূরে চলে গেলাম। সূর্যাস্তের সোনালি আভা মিলিয়ে গিয়ে শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক ফুটে উঠল। মনে হলো সাদা বালির চর যেন একটা অসীম স্বপ্নরাজ্য, আর সেখানে শুধু আমরা দুজনই কেবল ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে নিস্তব্ধতা যখন অনেক নিবিড় হয়ে উঠল, মনোরমা ধীরে ধীরে হাত বার করে আমার হাত চেপে ধরল। তখন মনে হলো আমাদের যেন কোনো ঘর নেই, কোনো দ্বার নেই, কোথাও ফিরে যাওয়ার নেই। এমন করেই হাত ধরে যুগের পর যুগ উদ্দেশ্যহীনভাবে চন্দ্রালোকিত শূন্যতার ওপর দিয়ে অবারিতভাবে ভ্রমণ করতে পারবো। এমনভাবে কিছুটা চলার পর বালির চরে যেখানটায় এসে পৌঁছালাম, সেখানে অদূরেই পদ্মার জল সরে গিয়ে একটা ছোট্ট জলাশয় সৃষ্টি করেছে। বালুকা বেষ্টিত নিস্তরঙ্গ, নিঃসুপ্ত নিশ্চল সেই জলটুকুর ওপরে চাঁদের আলো পড়েছে। মনোরমা কি ভেবে আমার দিকে তাকালো। তার মাথার ওপর থেকে শালটা হঠাৎ খসে পড়ল। চাঁদের আলোয় উদ্ভাসিত তার মুখখানা দেখে আমি তাকে আলিঙ্গন করলাম। তাকে আলিঙ্গন করা মাত্রই সেই জনমানব শূন্য বালির চরের মধ্যে কে যেন বলে উঠল, ওকে 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 গো। সেই ডাক শোনা মাত্র আমি চমকে উঠলাম। আমার স্ত্রীও কেঁপে উঠল। কিন্তু পরক্ষণেই আমরা বুঝতে পারলাম এই শব্দ মানসিক না, আবার অমানসিকও না। মনে হলো বালির চরের ওপর চড়তে থাকা কোনো জলচর পাখির ডাক। এত রাতে তাদের নিভৃত নিরাপদ আশ্রয়ে লোক সমাগম দেখে চমকে উঠেছে। যাই হোক, সেই ডাকে আমরা ভয় পেয়ে দুজনেই তাড়াতাড়ি গিয়ে বোটে ফিরলাম। ক্রমাগত রাত হলো। আমরা বিছানায় এসে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তির কারণে মনোরমা সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। আমি অনুভব করলাম অন্ধকারে কেউ যেন আমার মশারির কাছে দাঁড়িয়ে ঘুমিয়ে থাকা মনোরমার দিকে দীর্ঘ শীর্ণ অস্থিসার আঙুল দেখিয়ে আমার কানে কানে খুব চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবলই বলে চলেছে, ওকে 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 গো। তাড়াতাড়ি উঠে দেশলাই দিয়ে বাতিটা জ্বাললাম। সেই মুহূর্তেই ওই ছায়ামূর্তি মিলিয়ে গিয়ে হা হা করে একটা হাসি আমার বিছানা কাঁপিয়ে বোট দুলিয়ে আমার সমস্ত ঘরমাক্ত শরীরের রক্ত হিম করে দিয়ে বাইরের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। বুঝতে পারলাম হাসিটা প্রথমে পদ্মা পার হলো, তারপর পদ্মার চর পার হলো, তারপর ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে ক্ষীণতম হয়ে অসীম দূরে চলে যাচ্ছে। সেই হাসির শব্দ আমার কল্পনাতীতভাবে ক্ষীণতম হয়ে গেল। মনে হতে থাকলো আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রয়েছে, আর সেই শব্দ যত দূরেই যাক না কেন আমার মস্তিষ্কের আকাশ কিছুতেই পার হতে পারছে না। অবশেষে ওই হাসি যখন একান্ত অসহ্য হয়ে উঠল, তখন ভাবলাম আলো নিভিয়ে শুয়ে পড়ি। আলো না নেভালে ঘুমোতে পারবো না। তা করলামও তাই। কিন্তু বাতিটা নিভিয়ে যেই শুয়েছি, অমনি আমার মশারির পাশে দাঁড়িয়ে আবার আমার কানের কাছে কেউ বলে উঠল, ওকে 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 গো। কথাটা আমার বুকের রক্তের সাথে তাল মিলিয়ে সমানভাবে ধ্বনিত হতে থাকলো। সেই গভীর রাতে নিস্তব্ধ বোটের মধ্যে আমার ঘড়িটাও সজীব হয়ে উঠে তার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করে শেলফের উপর থেকে তালে তালে বলতে লাগলো, ওকে 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 গো। ঘটনাটা বলতে বলতে দক্ষিণাবাবু পাংশুবর্ণ হয়ে এলেন। তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো। আমি তাকে বললাম, নিন নিন একটু জল খান। এমন সময় আমার কেরোসিনের বাতির শিখাটা দপ করে নিভে গেল। বাইরে তাকিয়ে দেখি ভোরের আলো ফুটেছে। কাকও ডেকে উঠল। আমার বাড়ির সামনে দিয়ে একটা গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে করতে চলে গেল। দক্ষিণাচরণ বাবুর দিকে তাকিয়ে দেখলাম তার মুখের ভাব একেবারে বদলে গেছে। ভয়ের কিছু চিহ্ন মাত্র নেই। রাতের কুহকে আর কাল্পনিক শঙ্কার প্রভাবে তিনি যে এত কথা আমার কাছে বলে ফেলেছেন, সেই জন্য অত্যন্ত লজ্জিত হয়ে আর আমার ওপর তীব্র অসন্তোষে
কোনো সম্ভাষণ না করে দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। সেই দিন মাঝরাতে আবার আমার দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ হলো। উঠে দেখি দক্ষিণাচরণবাবু আবার ডাকছেন। ডাক্তার, আরে ও ডাক্তার, আরে ডাক্তার ওঠো ডাক্তার। শেষ হলো আজকের গল্প নিশীথে। পরবর্তী গল্প শোনার জন্য সাথে থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকন প্রেস অবশ্যই করবেন আরও নোটিফিকেশনসের জন্য। আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে প্লিজ নিজের মতামত জানিয়ে কমেন্ট করুন। এক ঝুড়ি গল্প আমাদের গল্পের নবীন চ্যানেল। আমরা সর্বক্ষণ চেষ্টা করব নতুন স্বাদে নতুন কিছু আনার, যা আপনাদের প্রতিবার আরও উৎসাহ দেবে। এই গল্পের ঝুড়িতে আছে রহস্য, হাসি, দুঃখ, ভয়। এক ঝুড়ি গল্প থেকে গল্প সবাই বসে শুনুন একসাথে ও উপভোগ করুন। আশা করি আমাদের চেষ্টা সফল হবে। এই প্রয়াসে যারা অংশগ্রহণ করেছেন কথক ও বিবিধ আবক বন্দ্যোপাধ্যায়, দক্ষিণা দেবজ্যোতি চক্রবর্তী, দক্ষিণার বউ ও মনোরমা প্রিয়াঙ্কা ব্যানার্জি, শব্দগ্রহণ শাম্ব চক্রবর্তী, চিত্রনাট্য দেবজ্যোতি চক্রবর্তী, আবহ শাম্ব চক্রবর্তী, পোস্টার ও ডিজাইন অর্পণ সামন্ত, স্টুডিও GS অডিও।